আমি এখন এসে পৌঁছেছি গান্ধী আশ্রমে। আমি এখানে অর্ডার করেছি সুন্দর নকশা কাটা মন্দির। এই মুহূর্তে আমি রয়েছি ইস্কন টেম্পল আহমেদাবাদ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 11ই মার্চ 2024 সোমবার, আর আমি এখন রয়েছি আহমেদাবাদ সিটিতে। গতকাল রাত্রিবেলা আমি গেছিলাম অক্ষরধাম টেম্পলে, কিন্তু যেহেতু ওখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আমি সেখানে ছবি তুলতে পারিনি। তো রাত্রে ফিরে এসেছি হোটেলে। তো আজকে সকালবেলা এখান থেকে বিভিন্ন সিটির যে সমস্ত ট্যুরগুলো আছে সেগুলো করব। তো এক এক করে আমি আপনাদের সমস্ত দেখাবো কোথায় কিভাবে আপনি ঘুরবেন। আর এখন ঘড়িতে সময় 8:45। আমি সমস্ত রেডি হয়ে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে বেরোবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। এখন ঘড়িতে সময় 10:40। তো আমাদের গাড়ি এসে গেছে। তো এই গাড়িতে করে এখন আমরা লোকাল সাইট সিনে যাবো আহমেদাবাদের। তবে আজকে সোমবার বেশ কিছু জায়গা বন্ধ আছে, তো যেসব জায়গাগুলো খোলা আছে সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এক্সপ্লোরার বিশ্বজয়। তো প্রথমে আমরা এখন যাব সাবরমতী আশ্রমে। আমার সঙ্গে এই দাদা থাকছেন, আমাদের যে সারাদিন ঘুরবে। ভাইয়া আপনার নাম? ওয়াসিম সৈয়দ। তো দাদার নাম ওয়াসিম সৈয়দ। আমি ওনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা আসলে এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। প্রথমে আমরা চলেছি সাবরমতী আশ্রমের দিকে। সাবরমতী আশ্রম এই জায়গা থেকে 4 থেকে 5 কিলোমিটার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওপরে বোর্ডে লেখা রয়েছে গান্ধী আশ্রম, আর আমরা সেই গান্ধী আশ্রমের দিকেই চলেছি। শহরে দোতলা বাস চলছে। আমি এখন এসে পৌঁছেছি গান্ধী আশ্রমে। এখানে দেখতে পাচ্ছি যে মিউজিয়াম বা লাইব্রেরিটা বাঁদিকে আছে। হৃদয়কুঞ্জ রেসিডেন্স অফ বা অ্যান্ড বাপু ডান দিকে, প্রেয়ার প্লেস সোজা, বুক শপ ডান দিকে, আর ড্রিঙ্কিং ওয়াটার আর টয়লেটস এইগুলো এখানে রয়েছে। তো আমরা এবার এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মিউজিয়ামটা পরে দেখবো, আসুন। আমি এখন চলে এসেছি সাবরমতী আশ্রমে। এই জায়গাটাতে আপনাদের জুতোটা খুলে আপনাদের ভেতরে যেতে হবে। এবার এই দিক থেকে আমরা এই দিকটাতে আসবো, ডান দিকটাতে। এবার এখানে আপনাদের জুতোটা খুলে এর ভেতরে যেতে হবে।
এই সেই জায়গা। আপনাকে উপরে উঠতে হবে। এখান থেকে তুলো থেকে সুতো তৈরি হয়। গান্ধীজির ব্যবহৃত যে সমস্ত জিনিসগুলি সেটা এখানে আছে। গান্ধীর চশমা আছে, চামচ আছে। আপনি যে লাঠিটি ইউজ করছেন সেটাও এখানে রয়েছে। চামচ আছে, তার কিছু নিয়েছে। কস্তুরবা রুম। পুরো জীবনী এখানে দেওয়া রয়েছে, কোন কোন সালে কি কি হয়েছে সব এখানে দেওয়া রয়েছে। যারা গেস্টরা আসতেন তারা এই ঘরটিতে বিশ্রাম নিতেন। এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো দেখলেন পুরো জায়গাটা। এইটিও রয়েছে বিনোবা কুঠির আর মীরা কুঠির। সাবরমতী নদী মগন নিবাসের দিকে। এই সেই বিখ্যাত সাবরমতী নদী। এই হচ্ছে সেই চরকা যেখানে আমরা এসেছি। এই চরকার দ্বারা এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছিল। এই চরকাগুলি দেখতে পাচ্ছেন। কিন্তু শুধু দেখার জন্য এটা হাত দিতে পারবেন না। 1924 সালে ব্যবহৃত এই চরকা, সেটা এখানে রাখা আছে। এটি আরেকটি কক্ষ, সেখানেও এগুলো রাখা রয়েছে। বিভিন্ন ধরনের চরকা এখানে রয়েছে।
তৈরি করা হয়েছে এটার মাধ্যমে। দেখুন এই তুলো থেকে এগুলো তৈরি করা হয়েছে। তো এখানে সমস্ত বিভিন্ন চিত্রগুলো রয়েছে। ক্লাস করা আছে গান্ধী শেখাচ্ছে সবাইকে, ঠিক আছে? এইখানে সুভাষ বোস থাকলেও থাকতে পারে এতগুলো সব নিয়ম করে তো গান্ধীজি এখানে থাকলেও থাকবে। এটা না করে চাষি কি এটা ঋষি গরম কিন্তু এটা হচ্ছে বল্লভভাই পণ্ডিত প্যাটেল। নেহেরু। এক ধরনের চরকা, বিভিন্ন টাইপের চরকা এখানে রয়েছে, যেটা দিয়ে বিভিন্ন রকমের বস্ত্র তৈরি করা হতো সেই সময়। সেগুলো এখানে সযত্নে রাখা আছে। রয়েছে গান্ধী আশ্রমে। আর আপনাদের দেখাচ্ছি এখানে যে সমস্ত মিউজিয়ামগুলো যেখানে যা যা রাখা আছে সেগুলো আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি এসেছিল, এই আধুনিক যন্ত্রপাতির সাহায্যেও তারপরে সুতো থেকে সুতো তৈরি করা হতো। এই যে কুঠিরটি আমরা দেখলাম এর মধ্যেই বিভিন্ন চরকা রয়েছে। উনিশশো 15 থেকে 1930-এর মধ্যে যা যা ঘটনা ঘটেছিল তার এখানে চিত্র ধরে দেওয়া হয়েছে। তো আশ্রমের পুরো ম্যাপ এখানে দেওয়া আছে, কোথায় কি রয়েছে আপনি এখান থেকে দেখে যেতে পারেন। জায়গাটা আপনাদের দেখালাম। তো এইবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা পুরোটাই দেখলাম, দেখার পর এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে এক্সিটে গিয়ে এবার পরবর্তী যে জায়গা আছে সেখানে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। সাবরমতী আশ্রম থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি স্টেপওয়েল মন্দিরে। স্টেপওয়েলের মন্দিরের দূরত্ব এখান থেকে 15 কিলোমিটার। তো সেখানে গিয়ে আমরা দেখব। এই মুহূর্তে ঘড়িতে সময় 11:45। আর সামনেই দেখতে পাচ্ছি সাবরমতী পাওয়ার প্ল্যান্ট। আমাদের ঠিক পাশ দিয়েই যে রাস্তাটি মাঝখানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাস লেন। এটা সরকারি বাসগুলি এই রাস্তা দিয়ে যায়, এখানে অন্য কোনো রকম গাড়ি যাওয়ার অনুমতি নেই। আমি এখন রয়েছি আহমেদাবাদ সিটিতে। আর এখন ঘড়িতে সময় 12:02। এখন এখান থেকে আমরা যাচ্ছি স্টেপওয়েল মন্দিরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি স্টেপওয়েল মন্দিরে। মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি আদালাজ স্টেপওয়েল মন্দিরে। এটি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে।
যে পুরো কাঁচের মন্দির। এই পুরো কাঁচ দিয়ে তৈরি মন্দিরটি। মা সরস্বতী, বাবা গণেশ। এই মন্দিরের ঠিক বাঁদিকে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আপনাকে ওই স্টেপওয়েলেতে যেতে হবে। রুদাই বা স্টেপ মন্দিরের প্রবেশ পথ, এই পথ ধরে আপনাকে আসতে হবে। এখানে টিকিট রয়েছে। ইন্ডিয়ান ভিজিটারদের জন্য 25 টাকা এবং ফরেনারদের জন্য 300 টাকা লেখা রয়েছে, পড়তে পারবেন এই ডেসক্রিপশনটা। এখন সময় ঘড়িতে 12টা বেজে 30 মিনিট, আর আমি এখন চলে এসেছি স্টেপওয়েল মন্দিরে। ভেতরটা দেখি কি আছে, দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে সিঁড়ি দিয়ে প্রথমে নিচে নামতে হবে। আদালজ স্টেপওয়েল আহমেদাবাদের গুজরাটে সুন্দর ধাপ খোদাই করা ভ্রমণ পর্যটন নির্মাণ করেন রাজা রানা বীর সিং 1498 সালে এবং তার মৃত্যুর পর তার রানী রূপবা শেষ করেছিলেন। কাজটি ইসলামিক প্রভাবসহ সোলাঙ্কি স্থাপত্য শৈলীতে নির্মিত এবং 5টি তলা নিয়ে গঠিত, যার প্রত্যেকটি দেয়াল এবং কলামে সুন্দর খোদাই দিয়ে অনন্যভাবে ডিজাইন করা হয়েছে। স্টেপওয়েলের দুটি মূল উদ্দেশ্য পরিবেশন করে: একটি শুষ্ক অঞ্চলে জল সঞ্চয় করার জায়গা হিসেবে এবং ভ্রমণকারীদের তাদের দীর্ঘ ভ্রমণের সময় থামার জায়গা হিসেবে। স্টেপওয়েলের নকশার কারণে খুব কম সূর্যালোক নিচের দিকে আসে এবং যার ফলে এটি সবসময় ঠান্ডা থাকে। এটি ভ্রমণকারীদের জন্য প্রচণ্ড রোদ থেকে আশ্রয় নেয়ার অনুমতি দেয়। আদালজ নিভাবের সাথে যুক্ত কিংবদন্তি যুদ্ধ, প্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্প এভাবেই চলে। রাজা মেহমুদ বেগদা ছিলেন আদালজের প্রতিবেশী রাজা এবং তিনি রাজা রানা বীর সিংয়ের সাথে যুদ্ধে অংশ নেন। যুদ্ধ শুরুর আগে রানা বীর সিং ইতিমধ্যে স্টেপওয়েল চালু করেছেন এবং কাজ পুরোদমেই চলছিল। তো তারপরেই হয়েছে কি যে সেই রাজা যুদ্ধে মারা যান এবং রাজ্যের পতন ঘটে। এখন তার রানী রূপবা তার সৌন্দর্যের জন্য ইতিমধ্যেই এই অঞ্চলে কিংবদন্তি ছিলেন এবং রাজা মেহমুদ বেগদার প্রেমে মাথা নিচু করতে সময় লাগেনি। তিনি তাকে বিয়ে করার এবং তাকে রানী করার প্রস্তাব দেন। একটু আশ্চর্যজনকভাবে তিনি রাজি হন। যাই হোক, তার শর্ত ছিল রাজা মেহমুদ তার স্বামীর রাজহাঁসের গান স্টেপওয়েলের অমীমাংসিত কাজ শেষ করবেন। আমাদের সম্ভ্রান্ত রাজা অনায়াসেই রাজি হলেন এবং সেই কাজ শুরু করলেন। কুয়ো সম্পূর্ণ হলো। বিয়ের অনুষ্ঠানের সময় হলে রানী রূপবা তাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এটি দৃশ্যত রাজাকে তার স্বামীর স্বপ্ন এবং সম্ভবত তার শেষ ইচ্ছা ছিল স্টেপওয়েলের কাজ শেষ করার জন্য। যে নিচে একটি জলের কুয়ো আছে। অনেকে এসছেন এখানে ছবি তুলতে। স্টেপওয়েল মন্দির দেখার পর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে আবার অন্য কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেব। ঘড়িতে এখন সময় 12টা বেজে 40 মিনিট। স্টেপওয়েল মন্দির দেখে এবার বাইরে বেরিয়ে এলাম। আর উল্টো দিকে আপনি পার্কিং করতে পারবেন গাড়ি এবং এখানে কিছু টুকটাক কিছু খাবারও খেতে পারবেন। এখানে সেই ব্যবস্থা রয়েছে। এখানে
পেয়ারা দেখতে পাচ্ছেন এখানকার, এখানে পেয়ারা কিন্তু এরকম গোলাপি কালারের দেখতে, এরকম কেটে নুন দিয়ে দিচ্ছে। কিতনা কে হ্যায় মাঝি? 50। এটা 50 টাকা দাম একটা প্লেটের। এখানকার পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এই মুহূর্তে আমি চলে এসেছি কাঠিয়াবাড়ি গার্ডেন রেস্টুরেন্টে। তো এখানে গুজরাটি, পাঞ্জাবি এই সমস্ত খাবার এখানে পাওয়া যায়। তো আসুন দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। আমি এই মুহূর্তে চলে এসেছি কাঠিয়াবাড়ি গার্ডেন রেস্টুরেন্টে। তো এখানে মেনু কার্ড দেখছি কি কি আছে খাওয়ার জন্য। তো এইটা নাকি খুব ভালো জায়গা, তো আপনারা খেতে পারেন এখানে। তো মেনু কি আছে সেটা দেখাচ্ছি। আমি এখানে অর্ডার করেছি পাঞ্জাবি থালি, যেটা 195 করে আছে। সেখানে কি কি জিনিস আছে সেটা দেখাচ্ছি, আসুক ওটা। এই যেটা দেখছেন পাঞ্জাবি ফিক্সড লাঞ্চ, এটাতে যেটা রয়েছে সেটা পনির সবজি, ভেজ সবজি, ডাল ফ্রাই, জিরা রাইস, 3টে বাটার রুটি অথবা 4টি বাটার চাপাটি, রোস্টেড পাঁপড়, 2টো গোলাপ জামুন, আর বাটার মিল্ক আর স্যালাড। এই সবগুলো নিয়ে 195 এখানে চার্জ আছে। টেস্ট করে দেখছি কেমন লাগছে। খুব ভালো খেতে, দারুণ টেস্টি। তো অবশ্যই আপনারা এখানে টেস্ট করতে পারেন। খাবারটি খুব ভালো ছিল, সুন্দর। তো আপনারা এখানে আসলে অবশ্যই এখানে ট্রাই করবেন, ভালো লাগবে। দামও মোটামুটি রিজনেবল, খাওয়ার কোয়ালিটি খুবই ভালো। যে এই রেস্টুরেন্টটি 4 বছর হয়েছে খুলেছে, আর সমস্ত কিছু এখানে পাওয়া যায় খুব রিজনেবল রেট। আমি নিজে খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। তো আপনারা এখানে আসবেন, যখন গুজরাট আসবেন আহমেদাবাদ, তখন এখানে এসে আপনি এটা ট্রাই করবেন, ভালো লাগবে। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। তো এই ছিল কাঠিয়াবাড়ি রেস্টুরেন্ট, গার্ডেন রেস্টুরেন্ট। খুব ভালো লাগলো। তো এখানে আসবেন আপনারা খেতে। খাওয়া দাওয়া করে এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে চলেছি। এরপরে যেখানে যাচ্ছি সেটার দূরত্ব এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মুহূর্তে চলে এসেছি একটি জৈন মন্দিরে আহমেদাবাদে। আহমেদাবাদ মেন সিটিতেই এই মন্দিরটি রয়েছে। এই মুহূর্তে আমি এখন রয়েছি হুতি সিং জৈন মন্দিরে। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। সেই সময় 10 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। পাথরে কাজ করা ঐতিহ্যবাহী কারিগররা সোনাপুরা ও সালাত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এবং এই মন্দিরের ভেতরে 52টি ছোট মন্দির দ্বারা বেষ্টিত। এছাড়াও সম্প্রতি নির্মিত একটি 78 ফুটের মহাবীর স্তম্ভ রাজস্থানের চিতোরের বিখ্যাত টাওয়ারের পরে তৈরি, সামনের প্রবেশদ্বারের বাইরে উঠোনের পাশে। ওই মন্দিরটির ঠিক নিচে আরো একটি মন্দির এখানে রয়েছে।
পৌঁছলাম আরেকটি জলকুণ্ড আছে এরকম একটি জায়গাতে, যেখানে নিচের দিকে নামতে হবে আর যেখানে জল থাকবে, যেরকম আমরা আগেও দেখেছিলাম। এটি একটি প্রোটেক্টেড মনুমেন্ট। स्टेप वेल हाँ हाँ हाँ, चलिए एक बार देख लेते इसको भी। যেটি দেখছেন যে এই যে নকশিটা, এটা পুরো পাথরের দিয়ে তৈরি করেছে কেটে। তো এই নকশিটা ব্রিটিশ সরকার ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল এটা নেওয়ার জন্য, কিন্তু এখানকার যারা রাজা সে তখন এটা দিতে অস্বীকার করেছিল। তো আমার সামনে সেটাই দেখতে পাচ্ছেন, যেটা পাথরের কেটে এই জিনিসটা তৈরি করা হয়েছে। কি অপরূপ সৌন্দর্য, কি সুন্দর শৈলী এর মধ্যে রয়েছে। দেখুন কত সুন্দর কাজ, পাথরকে এইভাবে কেটে বানিয়েছে। সময় 3:50 আর আমি এখন রয়েছি এই মসজিদটায়। মসজিদ দেখার পর এবার আমরা চলেছি মসজিদ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ইসকন টেম্পলে। এই মুহূর্তে আমি এখন চলে এসেছি ইসকন মন্দিরে। ইসকন মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে ঠিক ডান দিকে এখানে জুতো রাখার জায়গা আছে। আহমেদাবাদ মেন সিটির মধ্যেই আছে এই ইসকন টেম্পলটি। আহমেদাবাদের অন্যতম একটি মন্দির এবং একটি টুরিস্ট অ্যাট্রাকশন। এইখানে সবাই ঘুরতে আসে। তো আমরাও এই সময় এসেছি। এখন ঘড়িতে সময় বিকেল 4:40। ভেতরটা যাই। আরতি বা ভোগ দেওয়া হয় সেইটা। এই ইসকন মন্দিরটি 4 একর জায়গা জুড়ে বিস্তৃত। মন্দিরের স্থাপত্যটি গুজরাটি সোমপুরা এবং রাজস্থানী খামিরা শৈলীর একটি সুরেলা মিশ্রণ। মন্দিরটিতে ভারতের বৃহত্তম মন্দিরের কক্ষ রয়েছে। জটিল মার্বেল কাজ, সুন্দর মুরাল, চমৎকার কলাম, সূক্ষ্ম মার্বেল মেঝে এবং মন্দিরের ডিজাইনার দেয়াল সমস্ত দেবত্বের এই স্থানের প্রতি ভক্তির প্রণাম। মন্দিরের অভ্যন্তরে কেউ রাধা গোবিন্দ, গৌর নিতাই, রাম সীতা লক্ষ্মণ হনুমান, শ্রীনাথজি, জগন্নাথ বলদেব সুভদ্রাজি, সেই সাথে শিল প্রভুপাদ এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মূর্তি দেখতে পাবেন।
ইস্কন মন্দিরের ভেতরে রয়েছি। তো ঠাকুরের এখানে নাম গান চলছে, শুনতে পাচ্ছেন। চলুন সামনেটা গিয়ে একটু দেখি। এই মন্দিরটি আহমেদাবাদ জংশন থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং তার প্রেমিকা রাধাকে উৎসর্গ করা হয়েছে। ইস্কন সোসাইটির প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশে 1997 সালে এই মন্দিরটি খোলা হয়েছিল এবং এই মন্দিরে 4000 ভক্ত থাকতে পারবেন সেইভাবে তৈরি করা হয়েছে। এই ইস্কন মন্দিরে অনুষ্ঠিত আরও একটি প্রধান উৎসব হল নন্দ মহোৎসব। জন্মাষ্টমীর পরের দিন এটি পালিত হয়। এই দিনগুলিতে মহানগরের সমস্ত কোণ থেকে লোকেরা তাদের প্রসাদ বিতরণ করতে ভগবান শ্রীকৃষ্ণ ও তার স্ত্রীর মূর্তি দেখতে আসেন। মন্দিরটি এই শুভ অনুষ্ঠানে ভক্তদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করে। এই মুহূর্তে আমি রয়েছি ইস্কন টেম্পল আহমেদাবাদে। তো আপনারা দেখছিলেন যে এখানে কি সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে। তো যখন আহমেদাবাদ আসবেন অবশ্যই এই ইস্কন মন্দিরে আসবেন। এটি জাস্ট হচ্ছে সিটিতেই আছে, সিটির মধ্যেই অবস্থিত এই মন্দিরটি, ভালো লাগবে। ইস্কন টেম্পল দেখার পর এবার আমরা বাইরে বেরিয়ে এবার পরবর্তী গন্তব্যের দিকে এবার চলেছি। এখন ঘড়িতে সময় 6:05 বাকি। এই মুহূর্তে আমি রয়েছি সারখেজ রোজা একটি মসজিদে। তো মসজিদটি অনেক পুরনো এবং প্রাচীন। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি রিভার ফ্রন্ট ওয়াটার পার্ক।
এটি অটল ব্রিজ নামে পরিচিত। আহমেদাবাদের এটা এখন একটি বিখ্যাত একটা ব্রিজ। তো আসুন এই ব্রিজের ভেতরে যাই। অনেক লোক এখানে রয়েছে, সবাই হাঁটছে। এটা একটা ওয়াকিং ব্রিজ, ভালো লাগবে। যদি আপনি গার্ডেনে যেতে চান তাহলে বাঁ দিকে যাবেন, আর ডান দিকে আছে টিকিট উইন্ডো। অনেক লোকজনের ভিড় এখানে রয়েছে, আসুন দেখাচ্ছি আপনাদের। ও তাই? বাঁ দিকে রয়েছে ফুড কোর্ট আর ডান দিকে রয়েছে ব্রিজ। এখানে টিকিটের মূল্য যেটা আছে সেটা হচ্ছে 30 টাকা, সিনিয়র সিটিজেনদের জন্য 15 টাকা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে অটল ব্রিজ। 2022 সালে এটি উদ্বোধন হয়েছে। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আহমেদাবাদে সবরমতী নদীর ওপরে অটল ব্রিজ। চোখ ধাঁধানো এই ব্রিজে ইস্পাতের নকশার মাঝে রঙের ব্যবহার দেখে মনেই হতে পারে বিদেশের কোনো ছবি। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে সবরমতী নদীর ওপর এই সেতু তৈরি হয়েছে। প্রায় 300 মিটার লম্বা এই সেতুতে অবশ্য কোনো গাড়ি চলে না, শুধুমাত্র পথচারীদের জন্য এই ব্রিজে নদী পারাপারের ব্যবস্থা রয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। একদিকে ইস্পাতের কঠিন গাম্ভীর্য, অন্যদিকে ঘুড়ির আকারে লাল, নীল, হলুদ রঙের ব্যবহার। ইস্পাতের তৈরি সেতুটি প্রায় 300 মিটার দৈর্ঘ্য, চওড়ায় প্রায় 14 মিটার। সেতু তৈরি করতে 2600 মেট্রিক টন ইস্পাতের পাইপ ব্যবহার করা হয়েছে। ব্রিজের ছাদ তৈরিতে ব্যবহার হয়েছে রঙিন ফ্যাব্রিক, স্টেনলেস স্টিল এবং কাঁচ দিয়ে তৈরি হয়েছে ব্রিজের রেলিং। সবরমতীর পশ্চিম প্রান্তে ফুলের বাগান এবং পূর্ব প্রান্তে শিল্প ও সংস্কৃতি কেন্দ্রকে জুড়েছে এই সেতু। এই ব্রিজটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় 74 কোটি টাকা। আমার ঠিক পেছনেই রয়েছে সবরমতী নদী, আর এই সবরমতী নদীর ওপরেই তৈরি হয়েছে এই অটল ব্রিজ, যেটি 1922 সালে উদ্বোধন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।